হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বেঙ্গলি 6th সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য প্রবন্ধের রূপ ও রীতি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আজকের প্রশ্নটি হচ্ছে, ডায়েরি বলতে কি বোঝো? বাংলা সাহিত্যের একজন ডায়েরি লেখকের পরিচয় দাও। ডায়েরির গুরুত্ব কোথায়? অথবা বাংলা সাহিত্যের একজন লেখকের ডায়েরি লেখার পরিচয় দাও। তো উত্তরটি আমি শুরু করছি। প্রথমে জানতে হবে ডায়েরির সংজ্ঞা ও পরিচয়। ডায়েরি শব্দের অর্থ দিনলিপি, দিনপঞ্জিকা, রোজনামচা বা কোনো মানুষের প্রাত্যহিক জীবনের ধারাবাহিক লিখিত বিবরণ। সাহিত্য বিষয়ক পরিভাষামূলক গ্রন্থে ডায়েরির পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, ডায়েরি ইজ এ ফর্ম অফ autobiographical writing, a regularly kept record of diarist activities and reflections. মানুষের জীবন প্রবহমান নদীর মতো, পশ্চাতের তরঙ্গকে, পশ্চাতের দৃশ্যকে পিছনে ফেলে সম্মুখের তরঙ্গ অজানা ভবিষ্যতের দিকে অগ্রসর হয়। কিন্তু মানুষ তার অতীতকে এবং বর্তমানকে সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে চায় না। অতীতকেও সে ধরে রাখতে চায়, বর্তমানকেও সে মনে রাখতে চায়, আর তাই সে তার প্রতিদিনকার জীবনের বিশেষ বিশেষ উপলব্ধিকে ডায়েরি বা দিনলিপির পৃষ্ঠায় সংক্ষেপে লিপিবদ্ধ করে রাখতে চায়। এই সমান্তরাল জীবনের প্রতিচ্ছবিকেই বলা হয় ডায়েরি। পঞ্চবোধ গ্রন্থে রবীন্দ্রনাথ ডায়েরিকে কৃত্রিম জীবন বলেছেন। মৈত্রী দেবীকে তিনি বলেছিলেন, যা ভেসে চলে যায় তাকে যেতে দেওয়াই ভালো, দিনগুলিকে কখনো ধরে রাখা যায় না। কৃপণ কেবল আগলাতে চায়, ধরে রাখতে চায়, এগোতে চায় না। কিন্তু আমি ভোলানাথের চেলা, ঝুলি বোঝাই করে তথ্য সংগ্রহ করি না। তথাপি রবীন্দ্রনাথ বহু ডায়েরিধর্মী রচনা লিপিবদ্ধ করে গেছেন, যেমন পশ্চিম যাত্রীর ডায়েরি, উড়োপ যাত্রীর ডায়েরি। এবার আসি ডায়েরির বৈশিষ্ট্য। ডায়েরি বা দিনলিপির প্রধান বৈশিষ্ট্যগুলি হল, 1 নম্বর, ডায়েরিতে তাৎক্ষণিক বিষয়ের বিবরণ লেখা হয়। তৎক্ষণাৎ লিখে না রাখলে বহু চিন্তা, বহু উপলব্ধি, বহু ঘটনা, বহু বিষয় মানুষ ভুলে যেতে পারে। সেই কারণেই ডায়েরিতে জীবনের ছোট বড় নানা ঘটনা লিখে রাখা হয়। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন, যখন যে কথাটা মনে উদয় হয়েছে তখন সেইটি ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। বেশি চিন্তা কিংবা বহুল অন্বেষণ কিংবা কোনো বিষয়ে চরম সিদ্ধান্ত পর্যন্ত মনে মনে অনুসরণ করবার চেষ্টা করিনি। 2 নম্বর, ডায়েরির বিবরণ সাধারণত সংক্ষিপ্ত ও সংকেতমূলক হয়। 3 নম্বর, ডায়েরির বিবরণে বহু ব্যক্তিগত গোপন বিষয়ের উপস্থাপনা থাকে যা সকলের কাছে প্রকাশিতব্য হয়। 4 নম্বর, ডায়েরির বিষয় অত্যন্ত বাস্তব, তথ্য নির্ভর এবং বস্তুভিত্তিক। 5 নম্বর, ডায়েরিতে কল্পনার অবাধ বিস্তার থাকে না। এতে কোনো লেখক সচেতনভাবে সাহিত্যরস সৃষ্টির চেষ্টা করেন না। তবে বহু লেখকের ডায়েরি রচনার মাধুর্যে প্রসাদগুণ সম্পন্ন হয়ে উঠতে পারে। এবার হচ্ছে ডায়েরির উপযোগিতা। নানা কারণে ডায়েরি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আর সেই কারণেই ডায়েরি সাহিত্যের আলোচনার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেমন কোনো প্রখ্যাত মানুষের ডায়েরি থেকে তার সমকালীন বাস্তব জীবনের
বাস্তব সমাজের নানা তথ্য ও বিশ্বস্ত আলেখ্য খুঁজে পাওয়া যায়। কোনো কোনো লেখক ডায়েরির পৃষ্ঠায় তাদের গল্প, উপন্যাস, কবিতা ও নাটকের উৎস সম্পর্কে নানা তথ্য লিখে রাখেন। পরবর্তীকালে সাহিত্য সমালোচকদের কাছে এবং সাধারণ পাঠকের কাছে কিংবা গবেষকদের কাছে সেই তথ্যগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 3 নাম্বার, ডায়েরি লেখককে আত্মজীবনী রচনায় সাহায্য করে। ডায়েরি না থাকলে আত্মজীবনী রচনার সময় লেখক স্মৃতির উপর নির্ভর করলে বহু অর্ধসত্য এবং কল্পনা সেখানে প্রবেশ করতে পারে। সেদিক থেকে ডায়েরি লেখকের অতীতের অকাট্য এবং অনুপুঙ্খ বিবরণ দান করে। 4 নাম্বার, ডায়েরি আমাদের চিরন্তন সত্যের আশ্বাদ না দিলেও একজন লেখকের জীবনে টুকরো টুকরো উপলব্ধির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা সে লেখককে গভীরভাবে জানতে সাহায্য করে। বিশেষত একজন বিজ্ঞানী, একজন পর্যটক, একজন পুলিশ, একজন অপরাধী যদি নিয়মিত ডায়েরি রচনা করে, তাহলে তার মধ্যে তাদের জীবনের বহু গুরুত্বপূর্ণ উপাদান, তথ্য, সমাজচিত্র খুঁজে পাওয়া যাবে। এরপরে পয়েন্ট হচ্ছে ডায়েরির দৃষ্টান্ত। ইংরেজি সাহিত্যে প্রখ্যাত ব্যক্তিদের ডায়েরি প্রকাশিত হয়েছে, যেমন জোনাথন সুইফটের দি জার্নাল অফ স্টেলা, ওয়াল্টার স্কটের জার্নাল অফ স্যার ওয়াটার স্কট, ভার্জিনিয়া উলফের ডায়েরি, রবীন্দ্রনাথের উরোপযাত্রীর ডায়েরি, পশ্চিম যাত্রীর ডায়েরি, সতীনাথ ভাদুরীর ডায়েরি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি, মানিক বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি, অসীম রায়ের ডায়েরি, সন্তোষ কুমার ঘোষের ডায়েরি এবং ডক্টর কালিদাস নাগের ডায়েরি। এরপরে হচ্ছে ডায়েরির পর্যালোচনা। এখানে আমি রবীন্দ্রনাথের ডায়েরির পর্যালোচনা তোমাদের সামনে তুলে ধরছি। রবীন্দ্রনাথ যদিও বলেছিলেন ডায়েরি লেখাটা তার স্বভাব সঙ্গত নয়, ডায়েরি একটা কৃত্রিম জীবন, তথাপি তিনি বেশ কিছু ডায়েরিধর্মী রচনা প্রকাশ করেছেন। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য উরোপযাত্রীর ডায়েরি। রবীন্দ্রনাথের বয়স তখন 29 থেকে 30 বছর। উরোপযাত্রীর ডায়েরি প্রথম পৃষ্ঠার তারিখ 22 অগস্ট 1890 খ্রিস্টাব্দ। এই ডায়েরির সংকল্পটি উৎসর্গ করা হয়েছে লোকেন্দ্রনাথ পালিতকে। তরুণ রবীন্দ্রনাথ ইউরোপে যাত্রা করেছিলেন জলপথে, জাহাজে করে। ভারতবর্ষের মাটি থেকে যে মুহূর্তে তার বিচ্ছেদ ঘটে, সেই মুহূর্তের বর্ণনায় তিনি লিখেছেন, কোটেশন, সূর্য অস্তপ্রায়, জাহাজের ছাদের উপর হালের কাছে দাঁড়িয়ে ভারতবর্ষের তীরের দিকে চেয়ে রইলুম। সমুদ্রের জল সবুজ, তীরে রেখা নীলাভ, আকাশ মেঘাচ্ছন্ন। এটি লিখেছিলেন 22 অগস্ট 1890 খ্রিস্টাব্দে শুক্রবার। প্রত্যেকটি দিনের অনুপুঙ্খ বর্ণনার পাশাপাশি রবীন্দ্রনাথ তার ডায়েরিতে তার নিজস্ব সৌন্দর্যবোধ, নিজস্ব উপলব্ধিকে প্রকাশ করেছেন। আবার একই সঙ্গে প্রাসঙ্গিক তথ্য ও বাস্তব সত্যকে তুলে ধরেছেন। সমুদ্রযাত্রা যদি দীর্ঘদিনের হয়, তাহলে অধিকাংশ যাত্রী যে সামগ্রিক ব্যাধিতে আক্রান্ত হয়, ইংরেজিতে তাকে বলা হয় সি সিকনেস। রবীন্দ্রনাথ তার ডায়েরিতে সে বাস্তব সত্যের বর্ণনা দিয়েছেন। কোটেশন, সি সিকনেস ক্রমশ বৃদ্ধি পেতে লাগল, যে ব্যাধিটার যন্ত্রণা অনভিজ্ঞ স্থলচরদের কিছুতেই বোঝানো যেতে পারে না। নারীতে ভারতবর্ষের অন্য তিলমাত্র অবশিষ্ট রইল না। ইউরোপে প্রবেশ করবার পূর্বে সমুদ্র এই দেহ হইতে ভারতবর্ষটাকে যেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একেবারে ছোপ করে ফেলবার চেষ্টা করছে। কেবিনে 4 দিন পড়ে আছি। এটি লিখেছিলেন 23 অগস্ট 1890 খ্রিস্টাব্দে। সুয়েজখালে প্রবেশ করার মুহূর্তে রবীন্দ্রনাথ তার ডায়েরিতে এক অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। কোটেশন, 3রা সেপ্টেম্বর বেলা 10টার সময় সুয়েজখালের প্রবেশ মুখে এসে জাহাজ থামল। চারিদিকে চমৎকার রঙের খেলা, পাহাড়ের উপর রৌদ্র ছায়া এবং নীলিম বাষ্প, ঘন নীল সমুদ্রের প্রান্তে বালুকা তীরে রৌদ্র দুঃসহ গাঢ় পীতরেখা।
তরুণ রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণে যাবতীয় অভিজ্ঞতাকে সরস ভঙ্গিতে উপস্থাপন করেছেন। প্রকৃতির দিকে তাকিয়ে তিনি লিখেছেন, এদেশের লোকেরা যে আপনার দেশকে ভালোবাসবে তাতে কিছু আশ্চর্য নেই। এরা আপনার দেশকে আপনার যত্নে আপনার করে নিয়েছে। এখানে প্রকৃতির সঙ্গে মানুষের বহুকাল থেকে একটা বোঝাপড়া হয়ে আসছে। উভয়ের মধ্যে ক্রমিক আদান প্রদান চলছে। তারা পরস্পর সুপরিচিত এবং ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ। এটি লিখেছিলেন 8 সেপ্টেম্বর। কোনো দিনের ডায়েরিতে রয়েছে তার ইউরোপের থিয়েটার দেখার অভিজ্ঞতার কথা। যেমন কোটেশন, আজ লাইসিয়াম নাট্যশালায় গিয়েছিল। স্কট রচিত ব্রাইট অফ লামারমুর উপন্যাস। নাট্যকারে অভিনীত হয়েছিল। বিখ্যাত অভিনেতা আরভিং নায়ক সেজেছিলেন। তার উচ্চারণ অস্পষ্ট এবং অঙ্গভঙ্গি অদ্ভুত। আমাদের সম্মুখবর্তী একটি বাসে 2টি মেয়ে বসেছিল। তার মধ্যে একটি মুখ রঙ্গভূমির সমস্ত দর্শকের চিত্ত এবং দূরবীন আকৃষ্ট করেছিল। এটি লিখেছিলেন 27 সেপ্টেম্বর। নিখুঁতভাবে রবীন্দ্রনাথ এখানে তার ডায়েরির প্রতিটি পৃষ্ঠা পূর্ণ করেছেন। ডায়েরিকে কৃত্রিম জীবন বললেও এখানে তিনি ডায়েরির সমস্ত শর্তই মান্য করেছেন। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তো আবারও বলছি, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? তো আজ এখানেই রাখছি। ধন্যবাদ। সবাই ভালো থেকো।